আমাদের 15 বছরের ব্যাপারে একটা কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল, নাম হচ্ছে শেখ আবদুল্লাহ। ইজ এ ভেরি ভেরি গিফটেড ট্যালেন্টেড বয়, খুব লেখাপড়া জানা, ভালো ছেলে, বিনয়ী ছেলে। আমার এখনো মনে আছে, আমি একবার আমার মেয়েকে নিয়ে বইমেলায় গিয়েছিলাম, নিজেদেরই জিনিস, কিন্তু ও একদম সারাদিন থেকে আমাকে আর আমার ছোট মেয়েটাকে নিয়ে বইমেলা ঘুরলো, হ্যাঁ, ঘোড়াগাড়ি, ঐতিহ্যবাহী যে পুরান ঢাকার ঘোড়াগাড়ি আমার মেয়েকে চড়ালাম। তো শেখ আবদুল্লাহ আজকে ফেসবুকে একটা লেখা লিখছে এবং আমাকে ওইটা ধাক্কা দিছে, বুঝলেন? হুম। ওই মিশরের নাসেরকে যে হত্যা করলো, হ্যাঁ, তাকে যখন গ্রেপ্তার করা হলে, করার পরে যখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি ওনাকে হত্যা করলা কেন, তখন সে বলতেছে উনি সেকুলার, এই জন্য হত্যা করছি। তো তখন তাকে জিজ্ঞেস করলো যে সেকুলার মানে কি, বলে এটা আমি জানি না। বুঝছেন তার মানে কি? তার মানে হচ্ছে ঘৃণার সৃষ্টি হয় অজ্ঞানতা, অশিক্ষা থেকে, অসভ্যতার থেকে। 15 বছরে যদি আমরা শিক্ষা এবং জ্ঞানের জায়গায় প্রচুর পরিমাণে ভালো কাজ করতাম, তাইলে আজকে পুরো দেশে এখন যে ঘৃণার ছড়াছড়ি আপনি দেখতে পাচ্ছেন, সেটা হয়তো বা থাকতো না। এখন যেটা 15 বছরে হয়ে গেছে, সেটা তো পরিবর্তন আমরা করতে পারছি না। আমি শুধু আগামী দিনের নেতৃত্বকে এতটুকু বলতে পারি যে সত্যি যদি ভালো বাংলাদেশ আমরা চাই, সুন্দরের বাংলাদেশ আমরা চাই, তাহলে জ্ঞান এবং শিক্ষার প্রসারকে যদি আমরা অবারিত না করি, তাহলে এই ঘৃণার পরিবেশ আর পরিবর্তিত হবে না। এবং যেই বাংলাদেশটা চোখ বন্ধ করলে আমরা স্বপ্নে দেখতে পারি, সেই সোনার বাংলাদেশ বা এস এম সুলতানের বাংলাদেশ, অথবা সুজলা সুফলা শস্য শ্যামলা কলকাকলিতে ভরপুর বাংলাদেশ আমরা আর পাবো না। অতএব পেট্রোল বোমা মারা বন্ধ করতে হবে। অতএব অতএব আওয়ামী লীগকেও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আগামী দিনে যদি আমরা সুযোগ পাই দেশের মানুষের সেবা করার, যেটা আমরা অবশ্যই পাবো, আমরা দেশের মানুষের মাঝে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষার প্রসারের জায়গায় কোন রকম ফাইজলামি করব না। শব্দটা বলছি ফাইজলামি, বুঝবেন। একই সাথে বিএনপি দলীয় যারা নেতাকর্মী আপনার এখানে আসবেন, সবাই তো নীতি নির্ধারক না। যারা নীতি নির্ধারক তাদেরও প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের দেশের স্বার্থেই বাংলাদেশের লেখাপড়া, জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা নিয়ে আমাদেরও ফাইজলামি করা চলবে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভোটের রাজনীতিতে যেহেতু বৃহৎভাবে দুটি দলে বিভক্ত, এই দুটি দল যদি গুটি কয়েক জিনিসে একমত হয়, তাহলে যেই সংক্ষুব্ধ চিত্তে বা যেই হতাশা বা নৈরাশ্য নিয়ে আপনি আমাকে আজকে অনুষ্ঠানে ডেকেছেন, সেই হতাশা এবং নৈরাশ্য শুধু আপনার মাঝে নয়, আমারও মতো আরো লক্ষ কোটি মানুষের মাঝে একেবারেই চিরস্থায়ী ভাবে ম্লান হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জনাব রাশেক রহমান। পরিশেষে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, সেটা কিন্তু আল্লাহ পাক দেখতেছে। যে যেটা করে সে সেটার ফল পাবে। আপনি নিজেই বলেছেন যে 15 বছরে আমাদের অনেক ভুল ছিল, এটার ফল আমরা পেয়েছি। এখন ইন্টারিম গভর্নমেন্ট যদি করে তারাও পাবে, ভবিষ্যতে বিএনপি করলে তারাও পাবে। ইতিহাস বারবার ফিরে আসে, কিন্তু যে মনে রাখে না তার পরিণতি হয় নির্মম, যেটা আহ হয়েছে। এবং ইতিহাস কিন্তু চেঞ্জ করা যায় না। আওয়ামী লীগ যতই বলুক যে আমরা জুলাইতে দায়ী না, আমরা জুলাইয়ের জন্য দায়ী না, আওয়ামী জামাত লীগ দায়ী যতই না, বলুক, আওয়ামী লীগ জামাত দায়ী না, আওয়ামী লীগ দায়ী না। জামাত আওয়ামী লীগ দল হিসেবে অবশ্যই দায়ী না। আওয়ামী লীগের যাই হোক। কোথাও কোনো আদর্শ, কোনো কার্যক্রমে মানুষের বিরুদ্ধে থাকার কোনো সুযোগই নেই। তারপরে আওয়ামী লীগ কোনোভাবে দায়ী না। শেষ করি, জামাত আপনারা যে নেতা কর্মীগুলোকে ধরে ধরে মারতেছেন, ওরা দায়ী না। জামাত যতই বলুক যে তারা 71-এর জন্য দায়ী না বলে, কিন্তু আবার বিএনপি বিএনপি যদি বলে যে আমরা তো 21 আগস্ট গ্রেনেড হামলার কথা জানি না। জামাতের দলীয় অবস্থান পাকিস্তানের পক্ষে ছিল, তো একদম অফিসিয়ালি। তো এগুলো আমি মনে করি, আমার ওপিনিয়ন বলতেছি আর কি, কিন্তু ইতিহাস থেকে যায়, এবং ইতিহাসকে পরিবর্তন জামাতের করা যায় না। মুখবন্ধ বিশেষভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। এখনো তো চান্স পায় না, একবার রাষ্ট্র ক্ষমতায় আসলে দেখা যাবে কতটুকু বিশ্বাস করে না করে। বাট বাট আপনার কথা না, সত্য হতেও পারে। সেটা রাজনীতিতে এই ভাষায় তো কেউ কথা বলে না। আমরা তো এই ভুলগুলা সুবিচারটা কি? করছি, শুনেন, আমরা এই ভুলগুলা করছি। আমরা 15 বছরে কি যে করলাম ভাই, বিশ্বাস করেন। এগুলো বলতে তো অসুবিধা নাই। আমার কথা, আমার আমার দলের লোকরা আমার উপর মন খারাপ করবে, কিন্তু মন খারাপ করলেও সত্য কথাটা বলতে হবে। রাজনীতিতে কোনো এক্সট্রিম কিছু করা যায় না। হ্যাঁ, আমার নেত্রী আমাকে বলছে অনেকবার ব্যক্তিগতভাবে যে রাজনীতি কখনো এক্সট্রিম কিছু করা যায় না। আমাদের বয়স কম না, আমরা রাগলে বেশি রেগে যাই,
উত্তেজিত হলে বেশি, আমাকে আমার নেত্রী নিজেই বলছে যে রাজনীতি এক্সট্রিম, কিন্তু কিভাবে জানি ওনাকে দিয়ে এক্সট্রিম কাজ কিছু করাই ফেলছে। আপনি তো হ্যাঁ হাজার হাজার টকশো করেছেন, মানে হ্যাঁ, আমি না না এত টকশো বললাম তো, করাতে আমি কম লোকই দেখেছি। না না আমি তো আপনার কাছে স্বীকার করে কথাটা বলছি, আমরা এক্সট্রিম কিছু কাজ করে ফেলছি। কি মানে মেজর জেনারেল জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নিব, কি কয় না কয়, মানে এগুলো পাগল হয়ে গেছে পুরো ক্রেজি। কেন কেন আপনি বঙ্গবন্ধু যে খেতাব দিয়ে গেছে কেন আপনি এটা কেড়ে নিবেন, কি আপনার হয়েছে, আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আপনি দুর্নীতির মামলা করবেন, ঠিক আছে করেন, দুর্নীতির মামলা চলবে। বাসা বাড়ি ভাঙতেছেন, কি করতেছেন না করতেছেন, মানে আমরা যে কি করলাম আসলে ঠিক নেই, কারণ হচ্ছে কি শত্রুতাগুলো চিরস্থায়ী হয়ে যাওয়ার কারণে, ওই যে আপনাকে বললাম যে প্রথম টায়ারের নিচে আওয়ামী লীগ এবং বিএনপির সবাই স্বাধীনতাই বিশ্বাস করে। কারণ বিএনপিরও তো উপায় নেই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের যদি বিশ্বাস তা না না রাখে তাহলে বিএনপি হইলো কিভাবে, কোনো উপায় নেই। সুতরাং সেই জায়গা থেকে আমরা নিজেদের ভিতরে ব্যবধান এত বেশি বাড়াই ফেললাম যে আজকে একটা বিশাল বড় মৌলবাদী শক্তি মনে হচ্ছে যে আমাদের ঘাড়ে চেপে বসতেছে, বাট শেষ পর্যন্ত হবে না। বাট বললাম আর কি, মানে এটা আপাতত সকলের জন্য খুব দুঃখ এবং কষ্টের বিষয়। এটা এটা কোনো কথা? দেখেন গতকালকে আমি দেখলাম, এবং মনের কথা বলতেছি ভাই আপনাকে, হ্যাঁ কিছু মনে করেন না। গতকালকে দেখি যে আহ, রমনায় রেসকোর্স ময়দানে এই যে নিয়াজি যে সই করতেছে আত্মসমর্পণের ইয়ে, এইটা একজন ভাঙতেছে। আচ্ছা এটা নিয়ে না হয় অনেক বিতর্ক আছে যে আতঙ্কনী ওসমান হিসেবের কাছে কেন আত্মসমর্পণ করে নাই, আচ্ছা ঠিক আছে, এটা তো বিতর্ক আছে, কিন্তু বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, হুম, পাকিস্তানি সৈন্যবাহিনী আত্মসমর্পণ করছে, এটা তো আর মিথ্যা না, তাই না? এটা তো মিথ্যা না, জি। আচ্ছা তাইলে বলেন তো, এটা কি মেজর জেনারেল জিয়াউর রহমানের অর্জন না? এটা কি তারেক জিয়ার বাবার অর্জন না? এখন বৈশা বসে উনি দেখতেছে মুরাল ভাঙতেছে, আরে আপনার আব্বার অর্জন ভাঙতেছে, আপনি কিছু করেন না, আশ্চর্য ঘটনা। না, এই যে এখন ওনারা বলে যে আচ্ছা দাঁড়ান, শেখ আচ্ছা হাসিনা তার দাঁড়ান, বাবার এত ইউজ করছে বাবার নাম, এই জন্য শেখ আচ্ছা মুজিবের প্রতি দাঁড়ান, মানুষের না না ওখানে তো বঙ্গবন্ধু ছবিই নাই, আরে যেটা ভাঙতেছে ওই জন্য তো আপনাকে বললাম, বুঝে ওই শুনে যে কথা না বলেন একটা ভাই। দেখলাম না ভাঙতেছে শেখ মুজিবের ওই যে আঙ্গুর ওইটা হোক, তর্জন। ওইটা নিয়ে বলবো তো, আমি যেটা বলি আপনি শুনেন না ভাই, আমি আমি তো বলার জন্য বলতেছি না, তেল মারতে আসেনি আমি এখানে, আপনাকে যেটা আসছি সত্যতা বলতেছি, আপনি যেটা ফিল করেন না কেন। 7 জন বীর শ্রেষ্ঠ, তার মধ্যে কয়েকজন বীর শ্রেষ্ঠ কিন্তু মেজর জেনারেল জিয়াউর রহমানের সেক্টরেই শহীদ হয়েছে। তাহলে এখন যদি ওই বীর শ্রেষ্ঠদের মূর্তি ভাঙে ফেলে, আর আমার তারেক ভাইয়া বা তারেক সাহেব যেভাবে বলেন বা তারেক রহমান সাহেব উনি বসে বসে দেখতেছে, তাহলে ওনার বাবার অর্জনটা ছোট হলো না? মানে আমি ঠিক আমি বুঝতেছি না আসলে জিনিসটা, আমি তো বুঝছেন? ক্ষমতায় নাই, আমি লন্ডনে, আমি কি করব, আমি তো এখনো ক্ষমতায় আসি নাই। না আমার মনে হয় এটা আপনি খামাকা বলার জন্য কথাটা বললেন, কিছু বাতুলতা থাকে না, এটাও একটা কথা বললেন, এটা কোনো মানে আছে এসব কথা? আপনার কিছু করার দরকার নেই, তা আপনি মুখ দিয়ে বলবেন যে না বীরশ্রেষ্ঠর মূর্তিতে হাত পড়বে কেন? আপনি মুখ দিয়ে বলবেন, আপনি রাজনীতিবিদ, আপনাকে যুদ্ধ এটা করতে বললে বলছে। যদি এটা বললে যদি ভোট কমে যায়। ওই তো, ওইটাই তো বললাম যে বাংলাদেশকে নিয়ে যখন মানুষ চিন্তা করবে তখন তার আপনাকে এসব কথা বলা লাগবে না, আমি ওইটাই আপনাকে বলতে চাচ্ছি। এবং মজার বিষয় দেখেন, ওই যে বলে না জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড, আমি তো সে তো এখনো বুঝলাম, আমি এখন বুঝি না এই জায়গায় এসেছে কি নিয়ে আজকে অনুষ্ঠান করতেছি। আপনাকে তো যে কোনো একটা জায়গায় আসতে হবে, আপনি হেল্প করেন আমাকে, বলেন না। মানে এই 1 ঘন্টা অনুষ্ঠান চলার পরে এখন এখন চিন্তা করতেছেন যে কেন আসছেন। হ্যাঁ আমি কেন, যারা মন দিয়ে শুনছে তারাও কনফিউজ হয়ে গেছে আপনার কথাবার্তা শুনে, আমি কনফিউজড। হোয়াট আর ইউ লুকিং ফর অ্যাকচুয়ালি, আর ইউ লুকিং ফর দ্য ট্রুথ অর অবশ্যই, কিন্তু ইউ আর ওকে? সেই সেই ট্রুথটা যতই ডিলে হবে, আমি যেটা আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি মনে করেন জামাত ইসলামের লোকগুলো দোষী কিনা, আমি আমি বলতেছি দোষী বা না দোষী আমি জানি না, বাট বিচারটা সঠিক হয় নাই। এবং বিচারটা সঠিক আচ্ছা না হওয়ার, না একটু শেষ আমি করি একটু শেষ করি, বিচারটা হুম, সঠিক না হওয়ার একটা বড় কারণ ছিল যে 30-35 বছর পার হয়ে গেছে, এতদিন আমি পরে আপনাকে, আসলে আমি খুবই আপনার এই কথাগুলোকে কঠিন গ্রহণ করি না অ্যাপ্রোচ কেন করা। জানেন? হুম, আমি আপনার কথাগুলোকে গ্রহণ করি না এই কারণে, এগুলো মুখের কথা, আমি বইয়ের কথা আবার বলি, ইতিহাসের কথা বলি। ওই যে অটসউইটস কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা আপনাকে বললাম না, জি। সেটার যারা কারারক্ষী এবং কারা কর্মকর্তা ছিলেন তাদেরকে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল যখন তাদের বয়স হচ্ছে 92, এবং বিচার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনি জানেন? তার মানে 1945 সালে শেষ হয়ে যাওয়া যেই যুদ্ধ, সেই যুদ্ধের বিচার হয়েছে 2011 সালে এসে। আপনার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়। যে কোনো সত্য, যে কোনো অপরাধের বিচার 1000 বছর পরে হলেও করা যাবে। বিচার কার্য, বিচার প্রক্রিয়া এবং তার সাক্ষী জাবুত সঠিক আছে কিনা সেটার সাক্ষী উপরে নির্ভর প্রমাণগুলো করেই। সময়ের সঙ্গে হ্যাঁ, সঙ্গে ইয়ে হয়ে যায়, সাক্ষী এখন প্রমাণগুলো এখন সময়ের সঙ্গে সমস্যা সঙ্গে হ্যাঁ ইয়ে হয়, হয়ে যায়। এইগুলো হচ্ছে এই জিনিসটা চ্যালেঞ্জেস, বলতে পারি। এটাকে বলা হয় চ্যালেঞ্জ, এটাকে বলা হয় চ্যালেঞ্জ।
কিন্তু এটা একেবারে উধাও হয়ে যায় তা না, ইটস এ চ্যালেঞ্জ। যারা এই চ্যালেঞ্জ উতরিয়ে যেতে পারে তারা বিচারটা করতে পারে। হযরত হাসান হুসেন শত শত হাজার বছর আগে কারবালার মাঠে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু কে হত্যা করেছে তা কোনোদিন ম্লান হয়নি। আপনার ভাষায় কথা বললে তাহলে দুনিয়ার কোনো হত্যাকারীকে আর পৃথিবীর মানুষ খুঁজে পাবে না। দ্যাটস নট কারেক্ট, আই এম সরি। না, এখন এটাই যে বিচারটা আসলে প্রমাণ করতে হবে যে যে হ্যাঁ, সঠিক বিচার তো হচ্ছে আমি কিনা, আমি এটা আমি যার আবার বিচারটাই হোক। সবশেষে আপনাকে খুব সহজ করে দিচ্ছি যে আসলে আজকে রাজনৈতিক আলাপ করব ভাবছিলাম, আর সেটা জান নেই, আমি সহজ কথা আপনি বলে দিচ্ছি। যদি তাজুল ইসলাম সাহেব সহ যারা এই আইসিটি আদালতের উপর বিশ্বাস রাখেন, তারা যদি মনে করেন যে আগের বিচারগুলো ঠিক হয় নাই, তাহলে ওই বিদ্যমান আইন দিয়ে এই বিচার কার্য সঠিক হবে না। যাক, এটা আপনার 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 মতামত। না, এটা তবে এটা আমার মতামত না। আমি তো বললাম ডেভিড বার্টম্যান, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আপনার ওখানে আরেকজন যে নামটা বারবার ভুলে যাই, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ডেভিড আপনি আরো বার্গম্যান তো যারা আপনি আরো যারা এই ওয়ার্ড, সরকারের আমি বড় আপনাকে সমালোচক। আমি আপনাকে সবচেয়ে হ্যাঁ, এই জন্য আমি তার উপর আস্থা রাখি, কারণ সে একসময় আমাদের সমালোচনা করেছে, এখন সে এই সরকারের সরকারের বিচারিক সমালোচনা। প্রক্রিয়ার সমালোচনা করছে। এই জন্য আমি তাকে বলছি আপনি তাকে ডেকে নিয়ে আসেন, সে আমার কথা একমত হবে। এবং শুধু তাই না, আপনি পেপার চেজ নামে একটা জিনিস আছে, আপনি জানেন কিনা জানি, এটা হার্ভার্ড ল স্কুলে আছে। হ্যাঁ, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা আইন বিশারদ তাদেরকে নিয়ে আসেন, আইনে জিজ্ঞাসা করেন আমার প্রশ্নটা। যাই হোক, আমরা আশা করব শেখ হাসিনা ন্যায় বিচার পাবেন, এবং এই রায় হওয়ার পরে আবার তার আপিলেরও সুযোগ আছে। আপনি ওগুলাতে না যায় সোজা কথা বলেন, আপনি আশা করেন যে বাংলাদেশ যাতে ন্যায় বিচার পায়, ওইটার মধ্যে যান। অবশ্যই এটা আমাদের, হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদের তো শেখ কামনা হাসিনা থাকবে। বাংলাদেশের অংশ। আপনিও যুক্তরাজ্যের নাগরিক হলেও তো দ্বৈত নাগরিকত্ব আপনার আছে, আপনি একটা বাংলাদেশের নাগরিক ছিলেন। আপনিও বাংলাদেশের একটা অংশ, আমি বাংলাদেশের একটা অংশ। বেগম খালেদা জিয়া, তারেক জিয়া সাহেব, ওনারাও বাংলাদেশের একটা অংশ। এবং এই যত লাখো শহীদ এবং এই যে লক্ষ মা বোনের সম্ভ্রম এবং আরো হাজার হাজার মানুষ যারা পরবর্তীতে শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করছেন, সবাই বাংলাদেশের একটা পতাকা, একটা ছাতার নিচে। বাংলাদেশ সুবিচার পাইলে মনে করেন সব ঠিক হয়ে যাবে। সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশের কথা চিন্তা করে তো করছি না। কিন্তু কিন্তু সেই